মানে এই ক্লাসে তোমাদের হচ্ছে সিভিক্সের প্রথম পত্রের 5টি অধ্যায়ে আমি তোমাদেরকে টোটাল সামারি করে সিকিউ যেই জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেই রকম সম্ভাবনাময়ী কয়েকটা প্রশ্ন নিয়ে আলাপ করব এবং তোমাদেরকে বলবো যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটু মার্ক করে নিতে পারো এবং ওই টপিকগুলো থেকেই কিন্তু ঘুরে ফিরেই পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে 2টি করে আমরা সিকিউ আলোচনা করব। তো প্রথমেই শুরু করি আমাদের প্রথম অধ্যায়টি। এই অধ্যায়টির নাম হচ্ছে পৌরনীতি, সুশাসন, পরিচিতি। এটা পরিচিতির মতোই একটা অধ্যায়, যে পৌরনীতি কি এবং পৌরনীতি যে ধারণা। এখানে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা একটু নিজেদের মতো করে বইয়ের মধ্যে অথবা খাতায় লিখে নাও। এখানে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে এই অধ্যায়ে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে তোমাদের যেই টপিকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে পৌরনীতির ধারণা। পৌরনীতির ধারণা, পৌরনীতির ধারণা, এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, পৌরনীতির ধারণা ভালো করে পড়তে হবে। এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, যে পৌরনীতির ধারণা কি ব্যাখ্যা করো, পৌরনীতির সংজ্ঞা দাও, অথবা পৌরনীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো আসবে এখান থেকে। এই টপিকটা অবশ্যই ভালো করে পড়তে হবে এবং এই টপিকের সাথে পৌরনীতির পরিধি বিষয়বস্তু ভালো করে পড়তে হবে। পৌরনীতির পরিধি বিষয়বস্তু তোমরা একটু তোমাদের বইয়ের মধ্যে একটু লিখে নাও, মার্ক করে নাও, অথবা পরিধি বিষয়বস্তু। বিষয়বস্তু, এই যে বিষয়বস্তুর কথা বললাম, এই টপিক থেকে প্রায় সময় সিকিউ প্রশ্নে গ নম্বর প্রশ্ন হয়। আর একটা হচ্ছে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা। পাঠের প্রয়োজনীয়তা, পাঠের প্রয়োজনীয়তা। হ্যাঁ, এই 3টা টপিক যদি তুমি ভালো করে পড়ো, এই 3টা টপিক পাঠের প্রয়োজনীয়তা পর্যন্ত, এই 3টা টপিক যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি এখান থেকে সিকিউ প্রশ্নের উত্তর খুব ইজিলি, খুব সহজে তুমি উত্তর করতে পারবে এবং এটা সম্ভব। এটা সম্ভব, তুমি চাইলে এখান থেকে উত্তর করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এগুলো। তার মধ্যে একটা হচ্ছে পৌরনীতির ধারণা ও সংজ্ঞা। এই যে ধারণা আছে, ধারণার মধ্যে প্রথমে পড়তে হবে এবং এরপরে আছে পরিধি বিষয়বস্তু এবং হচ্ছে পাঠের প্রয়োজনীয়তা। তবে কদাচিৎ মানে হচ্ছে মাঝে মধ্যে কখনো কখনো বিভিন্ন বিষয়ের সাথে যে সম্পর্কগুলো বোঝানো হয়েছে, অর্থাৎ পৌরনীতির সাথে ইতিহাসের সম্পর্ক, পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, এই যে পাঠের প্রয়োজনীয়তার পরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি সম্পর্ক, রিলেশন। অর্থাৎ পৌরনীতির সাথে অন্যান্য সাবজেক্টের যে রিলেশন আছে তার মধ্যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। রাষ্ট্রবিজ্ঞান, ওকে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানটাও একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে আমরা এইটা হচ্ছে প্রথম অধ্যায়ের মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর। হ্যাঁ, এখন আসি হচ্ছে আমাদের সিকিউ প্র্যাকটিসে চলে যায়। আমি বেশি সময় তোমাদের নষ্ট করাবো না, কারণ আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট অনলাইনে ক্লাস করে মেইনলি হচ্ছে অল্প সময়ে বেশি আউটপুট পাওয়ার জন্য। এখন যদি আমি তাদেরকে কমেন্টস পড়েই সময় নষ্ট করি তাহলে কিন্তু এটা ভালো বিষয় হচ্ছে না। আমরা একটা সিকিউ প্রশ্ন পড়ি। মারুফ সাহেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সত্য, কিন্তু নাগরিক ও নাগরিক অধিকার সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান না থাকার কারণে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে যথেষ্ট সমস্যার সম্মুখীন হন। তাহলে মারুফ সাহেব একজন চেয়ারম্যান, কিন্তু তিনি নাগরিক ও নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কে সে আসলে ওয়াকিবহাল না, সে জানে না। তার মানে সে এখন যে নাগরিক ও নাগরিক অধিকার সম্পর্কে, নাগরিক কর্তব্য সম্পর্কে সে যে অজ্ঞ, হ্যাঁ, সে যে অজ্ঞ, এটার কারণে সে নাগরিক সেবা যথাযথভাবে দিতে পারছে না। তাহলে এই যে নাগরিক সেবা সে যথাযথভাবে দিতে পারতেছে না, নাগরিক অধিকার কর্তব্য এবং নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে জানে না, এটার জন্য তাকে কি করতে হবে? এটার জন্য তাকে পৌরনীতি পড়তে হবে। এটা আমরা সবাই জানি, কারণ পৌরনীতিকে দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা হচ্ছে সংক্ষিপ্ত অর্থে। অর্থাৎ সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে বোঝায় যে নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কিত বা অধিকার কর্তব্য সম্পর্কিত, দায়িত্ব কর্তব্য বলো বা অধিকার কর্তব্য সম্পর্কিত, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে। আর ব্যাপক অর্থে নাগরিকতা বিষয়ক, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল কিছু সম্পর্কে পৌরনীতি পাঠ করায় বা পড়ায়। ঠিক আছে, তাহলে এই যে বললাম
এই যে পাঠ করায় বা পড়ায় অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে পৌরনীতি, ব্যাপক করতে এটা বোঝায়। তো আমরা এখানে উদ্দীপকটা পড়ে কিছুটা ধারণা পেয়েছি যে প্রশ্নটা কীরকম হয় সেটা আমরা একটু দেখি। যে পৌরনীতি কি, এটা আমরা সবাই জানি যে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কিন্তু আমি কি এখানে শুধু এটুকুই লিখবো? এটুকু লিখলে আমাকে নাম্বার দিবে, বাট আমি যদি একটু মানে সুন্দর করে লিখতে চাই তাহলে আমরা বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞা দিতে পারি। যেমন ধরো ইএম হোয়াটসের মধ্যে পৌরনীতি হলো যে এই শাস্ত্রে মূলত নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে সেটাকেই পৌরনীতি বলে। এটা হচ্ছে ইএম হোয়াটসের কথা। হ্যাঁ, কক্সবাজার প্রশ্ন, আর একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে আমরা কি পৌরনীতি কি এটা আমরা জানলাম। এরপরে পৌরনীতি একটি অন্যতম সামাজিক বিজ্ঞান, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো যে সামাজিক বিজ্ঞান, এটা আমরা এখানে তিনটা প্রশ্ন আছে। একটা হচ্ছে পৌরনীতি কি ধরনের বিজ্ঞান, পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আচ্ছা, এখানে দেখো পৌরনীতি কি ধরনের বিজ্ঞান। যখন বলবে কি ধরনের বিজ্ঞান, কি ধরনের বিজ্ঞান, তখন তোমার উত্তর হতে হবে এটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান। কি বিজ্ঞান? এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। যখন বলা হবে যে তোমার কি বিষয়ক বিজ্ঞান, কি বিষয়ক, হ্যাঁ, কি বিষয়ক বিজ্ঞান, তখন তোমাকে এটা বলতে হবে যে এটা হচ্ছে নাগরিকতা বিষয়ক। প্রশ্ন কিন্তু এখানে কয়েকটা আছে, নাগরিকতা বিষয়ক। আর যদি বলা হয় কোন বিজ্ঞানের শাখা, কোন বিজ্ঞানের শাখা, তখন তোমাকে কোন বিজ্ঞানের শাখা, তখন তোমাকে বলতে হবে যে এটা কি বিজ্ঞানের শাখা, বলো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাখা। আচ্ছা, তাহলে তোমরা একটু কমেন্টসে আমাকে জানাও যে পৌরনীতির জনককে, পৌরনীতি জনককে, পৌরনীতির জনককে একটু কমেন্টস করে দ্রুত জানিয়ে দাও, কারণ হচ্ছে তোমাদের কমেন্টসগুলো আমি দেখবো ইনশাল্লাহ। এখানে একটু খেয়াল করো এবার। তাহলে এবার আসি হচ্ছে আমাদের কেন পৌরনীতি একটা অন্যতম সামাজিক বিজ্ঞান। কারণ পৌরনীতি নাগরিক, নগর রাষ্ট্র অর্থাৎ নাগরিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র ও নাগরিকতা সব কিছু নিয়ে পৌরনীতি আলোচনা করে বিদায় পৌরনীতি একটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তো আমাদের যে সমাজ জীবন আছে, সমাজ জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাগরিক জীবন বা রাষ্ট্রীয় জীবন। এই যে আমরা সমাজ বলি, সমাজ বৃহত্তর পর্যায়ে হচ্ছে রাষ্ট্র, আর রাষ্ট্রের ক্ষুদ্র পর্যায়ে হচ্ছে সমাজ। তাহলে রাষ্ট্র এবং সমাজ, এই যে সমাজের বৃহত্তর পর্যায়ে এবং ক্ষুদ্র পর্যায়ের কথা বললাম, যে রাষ্ট্রের বৃহত্তর পর্যায়ে হচ্ছে সমাজের বৃহত্তর পর্যায়ে হচ্ছে রাষ্ট্র, তাহলে আমরা রাষ্ট্র নিয়েই সমাজবিজ্ঞান তোমার পৌরনীতিতে আলোচনা করতেছি। তাহলে রাষ্ট্র সমাজ এগুলো তো প্রায় সিমিলার। তো এই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের যত সমস্যা, সমাজের যত সমস্যা, যে সমাজের সমস্যা সমাধানে যে বিজ্ঞানগুলো কাজ করে, সমাজের সমস্যা সমাধানে যেই বিজ্ঞানগুলো, সমস্যা সমাধানে যেই সকল বিজ্ঞান কাজ করে, হ্যাঁ, যেই সকল বিজ্ঞান কাজ করে তাকে কি, তাকে সামাজিক বিজ্ঞান, মানে এগুলোকে বলে সামাজিক বিজ্ঞান। অর্থাৎ সমাজের সমস্যা সমাধানে যে বিজ্ঞানগুলো কাজ করতেছে সেগুলো হচ্ছে আলটিমেটলি সামাজিক বিজ্ঞান। বিজ্ঞান প্রধানত দুই ধরনের। বিজ্ঞান প্রধানত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। মনে রাখবা, বিজ্ঞান হচ্ছে প্রধানত দুই ধরনের, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। প্রকৃতিতে বিদ্যমান বিষয়বস্তু নিয়ে সমস্যা সমাধানে যে বিজ্ঞানগুলো কাজ করে সেগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান হচ্ছে সমাজের সমস্যা সমাধানে যে বিজ্ঞানগুলো কাজ করে সেগুলোকে হচ্ছে সামাজিক বিজ্ঞান। আই হোপ যে তোমরা এই যে প্রশ্নটা, এটার ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নটা বুঝছো। আর এটা হচ্ছে উদ্দীপকে মারুফের বাস্তব জীবনে উক্ত বিষয় কতটুকু গুরুত্বপূর্ণ। এই যে উক্ত বিষয় বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই যে দেখো, সে যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে, এখানে উক্ত বিষয় বলতে কোনটা? এই যে উক্ত বিষয় হচ্ছে মূলত পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে এই যে পৌরনীতি পড়লে সে নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কে জানতে পারবে। ওকে, আজকে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পৌরনীতির জনককে। অলরেডি অনেকে প্রশ্নের উত্তর দিয়েছে। সেটা হচ্ছে একজন তাবাসসুম ইসলাম বলছে হেরোডোটাস। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক বাবু। হেরোডোটাস কোনোভাবেই পৌরনীতির জনক নয়। মোহাম্মদ রাফি এরিস্টটল উত্তর দিয়েছে, তবে এরিস্টটল বানানটা ভুল হয়েছে। আলফি এরিস্টটল উত্তর সঠিক হয়েছে। রবিন এরিস্টটল বানান ঠিক আছে, এবং ওয়াকি এরিস্টটল বানান ভুল হয়েছে, কিন্তু এরিস্টটলই হচ্ছে উত্তর। হ্যাঁ, এরিস্টটলই হচ্ছে মূলত পৌরনীতির উত্তর। ওকে জিশান, তুমি শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা নাই তোমার,
তুমি হেরোডোটাস কিভাবে বলো, ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। আর এরপরে আসি হচ্ছে, তাহলে এখানে দেখো যে উক্ত বিষয় কতটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে পৌরনীতির যে গুরুত্ব সেটাই ব্যাখ্যা করতে হবে আমাকে। তো পৌরনীতির পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব যেই জায়গায় আছে ওই অংশটা ভালো করে পড়তে হবে। পরিধি বিষয়বস্তু, পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এই অংশটা। আবার দেখো আরেকটা প্রশ্ন, আদর্শ চেয়ারম্যান হওয়ার জন্য মারুফ সাহেবের কি কি করা উচিত এবং কেন, যথার্থতা বিচার করো। এই যে একজন আদর্শ চেয়ারম্যান হওয়ার জন্য নাগরিকের অধিকার, কর্তব্য, মানবাধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার সবকিছু সম্পর্কে মারুফ সাহেবের যথেষ্ট ধ্যান ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং এটার জন্য তাকে কি করতে হবে, তাকে যথাযথভাবে পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান তার থাকা লাগবে। তবে যেহেতু তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়তেছো না, তোমরা পড়তেছো হচ্ছে পৌরনীতি, সুতরাং তোমাদেরকে কি, তোমরা অবশ্যই পৌরনীতির জ্ঞান থাকতে হবে, এই বিষয়টা তোমরা বলবা, ঠিক আছে? তাহলে পৌরনীতির জ্ঞান তাকে থাকতে হবে। এবার আসি আমরা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে পাঠের প্রয়োজনীয়তার অংশটা, পাঠের প্রয়োজনীয়তা, এই পাঠের প্রয়োজনীয়তা পার্ট যেটা আছে এটা যদি ভালো করে বুঝে পড়ো এবং পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা যে অংশটা, এইটা যদি ভালো করে বুঝে পড়ো তাহলে উত্তর করতে পারবা, আনলেস এটা পারবে না। এবার দ্বিতীয় প্রশ্ন, এই ওদের 2 নম্বর প্রশ্ন, কামালের বাবা একজন সুনাগরিক, তিনি এই সন্তানকে তার আদর্শে গড়ে তোলার উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক স্তরে 2টি বিষয় অধ্যয়নের প্রয়োজনীয়তা অনুভব করে। প্রথম বিষয়টি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি রাষ্ট্র, সরকার, রাজনীতি প্রতিষ্ঠান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আর দ্বিতীয় বিষয়টি রাষ্ট্রের অতীত ঘটনাবলী, অতীত, এই যে দেখো, আলোকে ভবিষ্যৎ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে সহায়তা করে। তাহলে এখানে একটা হচ্ছে এই যে তোমার প্রথম বিষয়টা কি, প্রথম বিষয়টা হচ্ছে যে পৌরনীতি, তাই না? এটাই তো আমরা এখন, তোমাদের কথা হচ্ছে, মানে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিষয়টা কি, দ্বিতীয় বিষয়টা কি। তোমরা যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাও, ভাই গ নাম্বারটা আবার বুঝান। আচ্ছা, গ নাম্বারটা আবার বুঝাইতে গেলে তো অনেক সময়ের দরকার। আমি অলরেডি একবার বলছি, ক্লাস শেষ করে তুমি গ নাম্বারটা তুমি আবার বুঝে নিও, ঠিক আছে? নিজে একবার পড়ে নিও। তুমি মনে হয় ক্লাসে দেরিতে আসছো, যারা দেরিতে আসছো তোমরা ক্লাস শেষ করার পরে দেন হচ্ছে আবার তোমরা হচ্ছে একটু নিজেরাই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? ওকে, তোমরা এখানে এটার উত্তর একটু বলো তো, যে 2 নাম্বার যে বইটা বা দ্বিতীয় বই যেটার কথা বলছে সেটা বইটার নাম কি, কোন বইটা, মানে কোন বিষয়টা, আসলে কোন বিষয়টার কথা এখানে বলছে। 2 নাম্বারটা হচ্ছে হিস্ট্রি, পৌরনীতি আর ইতিহাস। ভেরি গুড মিহো এবং হচ্ছে ক্যালভিন চাকমা, তুমি ভুল উত্তর দিয়েছো। অদ্রিজা সরকার ভালো উত্তর হয়েছে। ইকোনমিক্স ক্লাস হবে কখন, হয়ে গেছে শেখ হামিম, ক্লাসটা হয়ে গেছে, হ্যাঁ। তাহলে চমৎকার উত্তর হয়েছে তোমাদের অনেকে। তাহলে দেখো যে সিবিটার শব্দের অর্থ কি, কেউ একটু কমেন্টস করে জানাও, সিবিটার শব্দের অর্থ কি, দ্রুত কমেন্টস করো। আর পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন, কেন পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় জানো? কারণ হচ্ছে পৌরনীতি হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয় পর্যায়ে নাগরিকরা কি দায়িত্ব পালন করে, কি দায়িত্ব পালন করা উচিত, হ্যাঁ, এবং হচ্ছে জাতীয় পর্যায়ে কি দায়িত্ব পালন করে এবং কি দায়িত্ব পালন করা উচিত, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি একটা পূর্ণাঙ্গ, হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ যেহেতু আমাদেরকে তথ্য দেয়, এই জন্য পৌরনীতিকে কি বলা হয়, যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। অর্থাৎ একটা নাগরিকের পুরো টোটাল লাইফ সম্পর্কে এখানে ধারণা দেয়। আচ্ছা, তাবাসসুম ইসলাম বলছে নগররাষ্ট্র, সিবিটাস হতো নগররাষ্ট্র, মেহেদি এবং হচ্ছে নুসফা রশিদ নগররাষ্ট্র। ভেরি গুড, যারা নগররাষ্ট্র বলেছ তোমরা সবারই উত্তর হয়েছে এবং খুব চমৎকার উত্তর হয়েছে। মিহু নগররাষ্ট্র বলেছে, আরও যারা নগররাষ্ট্রের কথা বলেছো সবারই উত্তর হয়েছে। খুবই দারুণ, তোমাদের রেসপন্স দেখে আমার ভালো লাগছে যে তোমরা বিভিন্ন প্রান্ত থেকে আজকের ক্লাসে যুক্ত হয়ে খুবই ভালো রেসপন্স করতেছো। তোমাদের সাথে আমি এর আগে সচরাচর আমি খুব একটা বেশি ক্লাস নেই না, তোমাদের অ্যানিভার্সারি হচ্ছে অনেক ক্লাস নেয়, তো তোমাদের আমি ক্লাস নিব আগামী ক্লাসে, হচ্ছে হয়তো তোমাদের বাকি 5টা অধ্যায়ের উপরে সাজেশন দিব। এখানে দেখো, এবার আসি, তাহলে প্রথম বিষয়টি কিভাবে কামালকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এই যে প্রথম বিষয়টি কিভাবে, এই যে তোমার কিভাবে বলছে না, এই যে পরিধি বিষয়বস্তু যেগুলো আছে, এই যে পরিধি বিষয়বস্তু, এখন তোমরা বলতে পারো যে পরিধি বিষয়বস্তুগুলো তো আমার মনে থাকে না, পরিধি ও বিষয়বস্তুগুলো আমাদের কি থাকে না, মনে থাকে না। তোমাদের মনে রাখার জন্য একটা তাবিজ দেই, হ্যাঁ, মনে থাকার জন্য একটা তাবিজ দেই, হ্যাঁ। বিষয়বস্তু এবং পরিধি মনে থাকবে খুব সিম্পলভাবে, সেটা হচ্ছে কি, যে তুমি যদি
তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অধ্যায়গুলোর নাম মনে রাখতে পারো, তাহলে ওইখান থেকে পরিধি বিষয়বস্তু তুমি লিখতে পারবা। যেমন ধরো পৌরনীতিতে আমরা আসলে কি পড়ি, পড়ি হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়গুলো, তাই তো, এবং সেই সাথে আমরা পৌরনীতি পড়ি মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য সম্পর্কে, তৃতীয় অধ্যায়ের নাম। এরপরে নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার, ই গভর্নেন্স, এই যে সরকার কাঠামো, দেশপ্রেম, এবং এই যে অধ্যায়গুলোর নাম আছে, জাতীয় ইতিহাস, হ্যাঁ, রাজনৈতিক ইতিহাস, এই যে অধ্যায়গুলো, রাষ্ট্রের সরকার কাঠামো, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলোই তো পরিধি বিষয়বস্তু পৌরনীতির। তাহলে তুমি অধ্যায়গুলোর নাম লিখলে কি পরিধি বিষয়বস্তু হয়ে যায় না? অবশ্যই হয়ে যায়। তাহলে প্রথম বিষয়টি কিভাবে আমলের নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে, কারণ যে ব্যক্তি পৌরনীতির পরিধি বিষয়বস্তু সম্পর্কে জানবে সে অবশ্যই সুনাগরিকতার শিক্ষা পাবে, সুনাগরিকতার কি পাবে, শিক্ষা পাবে। এরপর আমরা যাই, উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় বিষয়ের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করো। এখন এই অংশে আমি বলছি যে তোমার কদাচিৎ, হ্যাঁ, কদাচিৎ কিছু প্রশ্ন এরকম হবে, মাঝে মধ্যে হয়ে যাবে। এই যে প্রশ্নটা, এটা অনেক সময় এরকম প্রশ্ন হবে, যেমন ধরো ইতিহাসের সাথে পৌরনীতির সম্পর্ক, পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। তো এখানে সম্পর্কের দিক থেকে আমরা যদি বিবেচনা করি যে সবগুলো বিজ্ঞানের উৎপত্তি হয়েছেই হচ্ছে মানব কল্যাণের জন্য, এমন একটা বিজ্ঞান দেখাইতে পারবা যেটা মানব ধ্বংসের জন্য হয়েছে? মানুষের কল্যাণের জন্যই প্রায় সব বিজ্ঞানের আবির্ভাব, সব বিজ্ঞান কাজ করে মানব কল্যাণে। তো ওই জায়গায় মানব কল্যাণে কাজ করবে এই যে বিজ্ঞান, সেই বিজ্ঞান মূলত যে এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত প্রথম ও দ্বিতীয় বিষয়ের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ, এখানে ভালো দিক খারাপ দিক উভয় উল্লেখ করতে হবে। এবং এটার জন্য কি পড়তে হবে? এটার জন্য পৌরনীতিও পড়তে হবে, পৌরনীতির সাথে ইতিহাসের সম্পর্কও তোমাকে পড়তে হবে। দুইটারই জ্ঞান থাকলে দেন তুমি এটার উত্তর করতে পারবে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন হয় পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে হচ্ছে এগুলো। একটা হচ্ছে তোমার পৌরনীতির ধারণা, পৌরনীতির ধারণা ও সংজ্ঞা এটা, আর একটা হচ্ছে পরিধি বিষয়বস্তু এবং পাঠের প্রয়োজনীয়তা, এবং সেই সাথে পৌরনীতির সাথে অন্যান্য বিজ্ঞানগুলোর মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর একটা হচ্ছে ইতিহাস। আমরা এই বিষয়গুলো জানলাম। এখন কথা হচ্ছে তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে জানো, যে উত্তর লিখতে জানে না। সিকিউ প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটাই অনেক স্টুডেন্ট জানে না। এই যে আমি প্রশ্নটা, এই যে দেখো যে তোমার এই প্রশ্নটাতে একটু খেয়াল করো যে চেয়ারম্যান, এই যে উদ্দীপকে মারুফের বাস্তব জীবনে উক্ত বিষয়টি, এই যে উক্ত বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা একটু উত্তরটা করার ক্ষেত্রে কিভাবে লিখবো। এই যে মার্জিন করা আছে খাতা, এখন তুমি ধরো 1 নং প্রশ্নের উত্তর গ, এটা তুমি লিখলা 1 নং প্রশ্নের উত্তর গ, হ্যাঁ, গরুর গ লিখলা। এখন তোমাদের মধ্যে স্টুডেন্টরা কি করে, এই যে প্রশ্নটা চাওয়া হয়েছে কি, যে উক্ত বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, উক্ত বিষয়টি কি, এটা না লিখে ওই উক্ত বিষয়টি লিখতে থাকে। হ্যাঁ, এইভাবে লিখবে, যেমন ধরো উদ্দীপকে উল্লেখিত উক্ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, দারুণ গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিংভাবে গুরুত্বপূর্ণ, সবই বলবে নিজের মন মতো, মনের মাধুরী মিশিয়ে, মানে 3-4 পেজ করে তারা উত্তর করতেছে, কিন্তু আসল কথাটাই লিখতেছে না। সেটা হচ্ছে প্রথমেই তোমাকে উত্তরটা করতে হবে যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন বা নাগরিকতা। এই যে পৌরনীতি, যেটা এই পৌরনীতির বিষয়ে কি, এই যে তোমার মারককে যথাযথ জ্ঞান থাকতে হবে। তাহলে প্রথম বাক্যের মধ্যে উত্তর হচ্ছে এটা। এরপরে তুমি সাথে লিখবা যে মানবের জীবনে উক্ত বিষয়টি কতটুকু বা পৌরনীতি বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে নিচে ব্যাখ্যা করা হলো, বিশ্লেষণ করা হলো বা লেখা হলো, তুমি যেভাবে লেখো আর কি। এরপরে তোমাকে এখানে একটা বডি লিখতে হবে, এরপরে আরেকটা অংশ লিখতে হবে, শেষাংশ। তাহলে এখানে 3টা পার্ট, প্রথম পার্ট এবং মাঝখানে যে পার্ট, এটা হচ্ছে তুলনামূলকভাবে বড় হবে এবং এটা তুলনামূলকভাবে কিছুটা ছোট হবে। এখানে মানে এটার মানে এটা না যে 1 পেজের মধ্যে উত্তর করতে হবে, এরকম না। তোমার লেখা যদি মোটামুটি কি হয়, যে তোমার লেখা যদি মোটামুটি কি হয়, বড় হয়, সেক্ষেত্রে তোমাকে 1.5 পেজ লিখতে হবে। হ্যাঁ, যদি বড় হয় 2 পেজেও তুমি লিখতে পারো, বেশি বড় না। এইদিকে তোমার কয় লাইন লিখতে হবে, যে 13 থেকে ন্যূনতম 15 লাইন বা 13 থেকে 14 লাইন লিখবা। 13 থেকে 14 লাইন লিখো, হ্যাঁ, 13 থেকে 14 লাইন লিখলে মোটামুটি ঠিক আছে। এদিক থেকে এদিকে কয়টা শব্দ লিখবা, এদিক থেকে 4টা থেকে 5-এর বেশি যাওয়া যাবে না, 4-5টা শব্দ তুমি লিখবা, সুন্দর করে গুছিয়ে লিখো। অনেক স্টুডেন্ট কি করে, লিখতে 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 খাতার পেজের বাইরে চলে গেছে, অর্ধেক এই পেজে অর্ধেক ওই পেজে,
বুঝতে পারছো? এভাবে করা যাবে না, এগুলো আসলে প্রশ্নের মানে উত্তরপত্রের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট বিষয় না। তাহলে একটা কীভাবে উত্তর করতে হয় এটাও আমি তোমাদেরকে বললাম। এরপরে আমরা এখানে আসি হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে সুশাসন সম্পর্কে আমরা আলোচনা করব। তো সুশাসন এই অধ্যায়টা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর আমি তোমাদেরকে একটু বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ করো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসনের কি? সুশাসনের বৈশিষ্ট্য। অবশ্যই অবশ্যই এই বৈশিষ্ট্য না পড়লে তুমি সুশাসন সম্পর্কে ধারণা পাবে না। অবশ্যই তোমাকে এটা পড়তে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই অধ্যায়ের মধ্যে এটা একটা, আর একটা হচ্ছে সুশাসনের মানে যেটাকে আমরা বলি যে ইতিবাচক দিক, যেটা অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে যে ভালো দিক, প্রতিবন্ধকতা আছে, উত্তরণের উপায় আছে। আচ্ছা, এখানে সুশাসনের প্রতিবন্ধকতা পড়তে হবে। প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা একটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য না বললে সুশাসন সম্পর্কে জানতে পারবে না। যে কীরকম হলে সেটাকে আমরা সুশাসন বলছি। যে সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, ইউএনডিপি বলছে, এই বৈশিষ্ট্যগুলো মানে এই যে ধারণার পরপরই বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। সুশাসন মানে কি? সেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, বৈধতা থাকবে, আইনি কাঠামো থাকবে, অংশগ্রহণ প্রক্রিয়া থাকবে, এবং দুর্নীতি থাকবে না, এবং স্বজনপ্রীতি থাকবে না, গণমাধ্যম স্বাধীন হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, সরকারের ক্ষমতাগুলো বিকেন্দ্রীকরণ হবে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ হবে। এগুলোই তো সুশাসনের বৈশিষ্ট্য। ওকে, এখানে প্রতিবন্ধকতা আছে, আমাদের দেশে প্রচুর প্রতিবন্ধকতা আছে, এবং সুশাসনের প্রতিবন্ধকতা উত্তরণের উপায়ও লাগতে হবে। উত্তরণের উপায়গুলো তোমার পড়তে হবে। এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই তিনটা। এটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য, প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়। তাহলে আমরা এই যে সুশাসনের বৈশিষ্ট্য, উত্তরণের উপায়, প্রতিবন্ধকতা, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক যদি তুমি দ্বিতীয় অধ্যায় থেকে পড়ো তাহলে তুমি খুব ইজিলি এখান থেকে উত্তর করতে পারবা। আর যদি তুমি উত্তর করতে নাও পারো তাহলে দেখো এখান থেকে কীরকম প্রশ্ন আসে। তাহলে দেখো এখান থেকে কীরকম প্রশ্ন আসে সেটা আমরা এখন প্রশ্নের মধ্যে দেখব। প্রথমত আসি হচ্ছে প্রশ্নটা আমরা পড়ি, ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রফেসর গোলাম রাব্বানী সম্প্রতি রাষ্ট্র সফর করেন। তিনি দেখতে পান সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় জনগণের মতামত খুবই প্রাধান্য পায়। এই যে খুবই প্রাধান্য পায়, এটা হচ্ছে কি? অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, জনগণের কি? অংশগ্রহণ। এটা সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে অংশগ্রহণ। আর হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাহলে দেখো রাষ্ট্র সফর করেন, সে কিন্তু মানে গোলাম রাব্বানী সাম্প্রতিক রাষ্ট্র, এটা বিদেশে সফর করছে। তিনি দেখতে পান সেখানকার মানে ওইখানকার প্রফেসর গোলাম রাব্বানী, সেই কি ধরো বাংলাদেশের একজন মানুষ, সেই গেছে হচ্ছে আরেকটা দেশে, সেখানে এই যে তোমার স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপরে হচ্ছে জনগণের অংশগ্রহণ, এরপরে হচ্ছে তোমার কি যে আইনের জবাবদিহিতার সাথে সব কিছু পরিচালিত, অর্থাৎ জনকল্যাণ মানে যেটাকে আমরা বলছি ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো যেহেতু আছে এটাকে আমরা স্পষ্ট বলতে পারি এই রাষ্ট্রের মধ্যে সুশাসন রয়েছে। তাহলে আমরা এখানে দেখি জনমত কি। এটা যদিও বা এই অধ্যায়ের বিষয় না, এটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের বিষয়, জনমত ও তোমার রাজনৈতিক সংস্কৃতি, এই অধ্যায় থেকে আসছে এই টপিকটা। জনমত হচ্ছে যে অধিকাংশ মানুষের যুক্তিযুক্ত কল্যাণধর্মী মতামতকে বলে জনমত। এটা হচ্ছে তোমার উত্তর, সহজ কথায়। আবার বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্নভাবে কথা বলেছেন, যেমন লাস্কি বলছে, কিম্বল ইয়ং বলছে, এবং আরও আদার্স যারা আছে তারা অনেকে অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে। তো এখানে রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝে, এটাও কিন্তু ওই অধ্যায় থেকে আসছে, অষ্টম অধ্যায় থেকে। তো এইটা কেন এখানে অ্যাড করানো হলো? কারণ হচ্ছে এই রকম প্রশ্ন অনেক সময় হয় যে সম্মিলিত প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আসে নাই, এই অংশটা আসছে হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে। তাহলে তুমি যদি এই মানে অষ্টম অধ্যায় না পড়ে স্কিপ করে যাও বা কোনো একটা অধ্যায় স্কিপ করে যাও, তাহলে দেখা যাবে তুমি যে অধ্যায়টা পড়ছো না, ওই অধ্যায় থেকে প্রশ্ন আসার সময় এরকম অর্ধেক প্রশ্ন আসবে, তুমি পুরোপুরি উত্তর করতে পারবে না, তখন এটা বিপদ। তো এই জন্য প্রত্যেকটা অধ্যায় পড়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন আসি হচ্ছে আমরা এই যে রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ব্যাখ্যা করো। রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, উত্তর এটা। এবং এখানে মানে সাথে ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে রাষ্ট্রের মধ্যে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, জনগণের অংশগ্রহণ আছে, এবং সরকারের বৈধতা আছে।
সরকারের জনপ্রিয়তাও আছে, তার মানে কি আছে, ওই রাষ্ট্রের মধ্যে সুশাসন রয়েছে এবং ওই রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসনকে গুরুত্ব আরোপ করা হয়েছে বা সুশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দীপকে বর্ণিত ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। তুমি কি একমত? এই যে দেখো, যেই রাষ্ট্রের মধ্যে সুশাসন আছে সেই রাষ্ট্রের মধ্যে অবশ্যই আমরা কি বলি, অবশ্যই আমরা বলি যে সেটা অবশ্যই উন্নত হবে। কারণ সুশাসন থাকলে সেখানে দুর্নীতি থাকবে না, সুশাসন থাকলে সেখানে স্বজনপ্রীতি থাকবে না, সুশাসন থাকলে সেখানে আইনের প্রক্রিয়া মানে আইনি প্রক্রিয়াগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে, সেখানে দুর্নীতি করার সুযোগ থাকবে না, স্বজনপ্রীতি করার সুযোগ থাকবে না, আদার্স। ওকে, এখানে একজন বলছে যে তোমার সৃজনশীল প্রশ্ন গ আর গ কিভাবে লিখবো। এটার ক্ষেত্রে গ আর ঘ কিভাবে লিখবে এটা আমি অলরেডি তোমাদের গ এর কিভাবে লিখতে হয় সেটা আমি বলছি, ঘ এর ক্ষেত্রে কিভাবে লিখতে হয় সেটা আমরা বলবো। তাহলে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, তাহলে তোমাকে বলতে হবে সুশাসনের যে তোমার ভালো দিকগুলো, অর্থাৎ সুশাসন হলে কি হবে। আমরা জানি যে সুশাসনের ধারণাটা বিশ্বব্যাংক দিয়েছে। বিশ্বব্যাংক 1989 সালে 1999 সালে যে তোমার আফ্রিকা অঞ্চলে তারা গবেষণা করেছিল বিশ্বব্যাংক, সেখানে দেখছে আফ্রিকা পিছিয়ে যাওয়ার পেছনে মানে পিছিয়ে থাকা বা হচ্ছে উন্নত না হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে সুশাসনের অভাব, এবং ওইখান থেকে সুশাসনের ধারণার উৎপত্তি। তাহলে বিশ্বব্যাংক ওই সুশাসনের ধারণা প্রদান করেছেন। তাহলে এই ক্ষেত্রে আমাকে এই যে লিখতে হবে যে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা, তাহলে এখানে প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। দেখো, আমি যখন উত্তর করতে যাব প্রথমেই বলছি যে আগে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের উত্তর কি, এখানে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাটা কি আগে সেটা লিখতে হবে। যে এই অংশে অর্থাৎ ঘ নম্বর প্রশ্নের যখন উত্তর করবা যে অমুক নম্বর প্রশ্নের উত্তর ঘ, তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে উদ্দীপকে উল্লেখিত বর্ণিত ব্যবস্থাটি হচ্ছে সুশাসন। তাহলে সুশাসন এটা আমি প্রথমে বললাম, এটার মানে আমি প্রশ্নটা বুঝছি, এটা টিচারকে আমি বুঝাইলাম যে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাটি হলো সুশাসন। এবার লিখবা হচ্ছে এই সুশাসন অর্থনৈতিক মানে উন্নয়নের ক্ষেত্রে কিভাবে মানে অর্থনৈতিক উন্নয়ন বা ত্বরান্বিত করার ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে সেটা নিচে ব্যাখ্যা করা হলো। এবার তোমাকে প্রথমে সুশাসন সম্পর্কে লিখতে হবে এবং সুশাসনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তুমি এখানে গুরুত্ব আরোপ করবা বা লিখবা। এরপরে হচ্ছে সুশাসন কিভাবে উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে সেটা লিখলা। এরপরে তুমি শেষাংশ যে তুমি শেষে কি বুঝলা, হ্যাঁ, অর্থাৎ ওভারঅল তুমি একটা শেষের অংশ সামারি আকারে লিখবা। এইভাবেই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এখন এটা কয় পেজ দেখতে হবে তোমাকে, এটা ন্যূনতম এরকম 2 পেজ লেখাটা সবচেয়ে ভালো, যদি তোমার হাতে লেখার স্পিড ভালো হয়। আর যদি লেখার স্পিড নিতান্তই যদি তোমার কম হয়, লেখার স্পিড যদি নিতান্তই খারাপ হয় যে বেশি লিখতে পারো না, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর চেষ্টা করবা যেটা প্রথমে লিখছো সেটা সমান লেখার জন্য। ধরো প্রথম প্রশ্নের উত্তর তুমি জ্ঞানমূলক প্রশ্ন লিখছো, অনুধাবনমূলক প্রশ্ন লিখছো 1 পেজে, প্রয়োগমূলক প্রশ্ন লিখছো ধরো 1.5 পেজে, হ্যাঁ, আর উচ্চতর দক্ষতা লিখছো তোমার 1.5 পেজের চেয়ে একটু বেশি। তাহলে এটা ঘ নম্বর প্রশ্ন, এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন, আর এটা হচ্ছে ক আর খ। এই যে তুমি লিখছো এটা মেনটেন করবা। আর যদি তুমি এভাবে লিখো ক আর খ 1 পেজে লিখছো আর গ লিখছো হচ্ছে 2 পেজ, ঘ লিখছো যদি 3 পেজ, তাহলে সবগুলো প্রশ্নের উত্তর ওইভাবে লেখার চেষ্টা করবা। কারণ ওইভাবে না লিখলে নাম্বার কমে যাবে। কারণ তুমি একটা প্রশ্ন যখন বড় করে লিখছো, যখন তুমি একটা প্রশ্নের উত্তর ধরো যে গ এর প্রশ্ন তুমি 2 পেজ লিখছো, তো টিচার ধরে নিয়েছে তুমি 3 নাম্বারের জন্য 2 পেজ করে লিখো। এটা টিচার ধরেই নিয়েছে যে 3 নাম্বারের জন্য তুমি কয় পেজ লিখো। প্রথম প্রশ্নের উত্তর যখন এভাবে লিখছো, তো টিচার ধরে নিবে যে তুমি 3 নাম্বারের জন্য 2 পেজ লিখো। তাহলে পরবর্তীতে যখন তুমি 3 নাম্বারের জন্য 1 পেজ লিখবা, তখন টিচার ধরে নিবে যে না, এই স্টুডেন্টটা মনে হয় এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে পারে না। বুঝতে পারছো কিনা? এই জন্য তোমরা এখানে টাইমটা একটু ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবা, অর্থাৎ টাইমিংটা দেখবা আর হচ্ছে সমান তালে লিখে যাবা, সমানভাবে লিখে যাবা, ঠিক আছে? কত পৃষ্ঠা লিখবো এখানে বললাম অলরেডি। তোমার কত পৃষ্ঠা লিখবে এটা তোমার লেখার উপর ডিপেন্ড করতেছে। যারা ভালো লিখতে পারে আমি তাদেরকে ঘ নাম্বার 2 পেজ লিখতে বলছি আর গ নাম্বার 1.5 পেজ লিখতে বলছি। আর যদি তোমার লেখা নিতান্তই স্লো হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে সমানভাবে লিখবা, প্রত্যেকটা প্রশ্ন যাতে একই রকম হয়। অর্থাৎ ধরো গ নাম্বার পেজে তুমি প্রথম প্রশ্নে 1 পেজ লিখছো বা 1.5 পেজ লিখছো, ওইটা সবগুলো প্রশ্নেই 1.5 পেজ করে লিখবা যদি 1.5 পেজ লিখো। আর যদি তুমি ঘ নাম্বার প্রশ্ন 2 পেজ লিখো, তাহলে সবগুলো প্রশ্নে 2 পেজ করে লিখবা। একটা প্রশ্ন তুমি 2 পেজ লিখলা আর একটা প্রশ্ন 1 পেজ লিখছো, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে, সাবধান, এটা মাথায় রাখবা। ওকে, এখন আসি হচ্ছে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে মিস্টার এক্স এবং ওয়াই দুইজন সরকারি কর্মকর্তা। মিস্টার এক্স প্রশাসনিক কর্মকাণ্ডে দক্ষতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করেন। তাহলে প্রশাসনিক কর্মকর্তা
এক্স প্রশাসনিক কর্মকাণ্ডে দক্ষতার সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করেন, দুর্নীতিকে ঘৃণা করেন, তার মানে দুর্নীতিকে তিনি স্বচ্ছভাবে কাজ করতে চান, তার অফিসের সেবা গ্রহীতাদের স্বচ্ছভাবে দ্রুত সেবা দিয়ে থাকেন, কিন্তু ওয়াই দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জন সহ অনেক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আচ্ছা, সুশাসন প্রত্যয়টি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করেন? একটু তোমরা উত্তর করো তো দেখি, এটা পারো কিনা। সুশাসন ধারণাটি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যাখ্যা করেছেন? আচ্ছা, পুষ্পা রাশিদ, ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এটার ধারণাটা দিয়েছেন। তাহলে আমরা এটা পেলাম। আর এটা হচ্ছে রাজনৈতিক জবাবদিহিতা বলতে কি বোঝায়, এটা বুঝতে গেলে তোমাকে ওই জবাবদিহিতার টপিকটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজের পরবর্তীতে সেটার বিষয়ে জনগণকে জানানো বা যথাযথ কর্তৃপক্ষকে জানানো, এবং রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা যে প্রতিশ্রুতি দেয় এবং তারা যে কর্মকাণ্ডগুলো করে সেই ক্ষেত্রে সেই সব প্রতিশ্রুতি এবং কর্মকাণ্ডর বিষয়ে জনগণের নিকট খোলামেলাভাবে আলোচনা করা এবং প্রকাশ করাই হচ্ছে মূলত রাজনৈতিক জবাবদিহিতা। আচ্ছা, মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড কোন ধরনের শাসন প্রতিষ্ঠায় অন্তরায়? এখানে ওয়াই মানে হচ্ছে এই যে অবৈধ উপায়ে অর্থ লেনদেন করতেছে, এটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়, সুশাসন প্রতিষ্ঠা। তাহলে প্রথম লাইনে লিখতে হবে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়, এটা তুমি ব্যাখ্যা করবে। ঠিক আছে। উদ্দীপকের আলোকে মিস্টার এক্স এর কর্মতৎপরতা কি প্রতিষ্ঠা পাবে? রাষ্ট্রীয় উন্নয়নের ভূমিকা মূল্যায়ন করো। এই যে উদ্দীপকে মিস্টার এক্স সেই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ স্বচ্ছতা ও জবাবদিহিতার কাজ করতেছে, আর ওয়াই হচ্ছে অবৈধ লেনদেন, অবৈধ অর্থ উপার্জন সহ অন্যান্য অনিয়মে জড়িয়ে পড়েছে। তাহলে এক্স হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে, আর সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হচ্ছে এই ওয়াই এর কর্মকাণ্ড। ওকে, তাহলে আমরা দুই ধরনের বিষয়ে জানলাম। একটা হচ্ছে বললাম যে প্রতিবন্ধকতা বা বাধা। তো বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার যে অন্তরায়গুলো আছে, এই অন্তরায়গুলো, ওই যে অন্তরায় ব্যাখ্যা করো, যে অন্তরায়গুলো আছে মানে প্রতিবন্ধকতাগুলো আছে, সেটার টপিক হচ্ছে এটা। আর সুশাসন প্রতিষ্ঠার যে উপায়গুলো আছে, সেই সুশাসন প্রতিষ্ঠার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য। এখানে টপিক অনেকগুলো। তো এখানে কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেটা আমি তোমাদেরকে বলে দিতেছি, তোমরা একটু টপিকগুলো মার্ক করে রাখো। সেটা হচ্ছে মূল্যবোধের প্রকারভেদ। কি? প্রকারভেদ, মনে রাখবা, প্রকারভেদ। স্বাধীনতার প্রকারভেদ, প্রকারভেদ। ওকে, এবং রক্ষা কবচ, স্বাধীনতার রক্ষা কবচ। তাহলে একটা হচ্ছে প্রকারভেদ, রক্ষা কবচ। এরপরে আইনের বিষয়ে, যে আইনের উৎস, আইনের কি উৎস, এই যে আইনের উৎস। এরপরে মূল্যবোধের প্রকারভেদ, স্বাধীনতার প্রকারভেদ, সাম্যের প্রকারভেদ, মনে রাখবা। তাহলে এইখানে বেশি বেশি পড়তে হবে হচ্ছে প্রকারভেদগুলা, কারণ সিকিউ প্রশ্ন এখান থেকেই আসে। তাহলে মূল্যবোধের প্রকারভেদ, আইনের উৎস, স্বাধীনতার প্রকারভেদ, রক্ষা কবচ, সাম্যের প্রকারভেদ। তবে সবগুলোর টপিক অর্থাৎ ধারণা জানা থাকতে হবে। মূল্যবোধের ধারণা জানা থাকতে হবে, স্বাধীনতার ধারণা জানা থাকতে হবে, সাম্যের ধারণা জানা থাকতে হবে, আইনের ধারণা জানা থাকতে হবে। তো তোমরা আমাকে একটু বলো, আইন শব্দটা কোন ভাষার শব্দ? আইন কি বাংলা ভাষার শব্দ, ইংরেজি ভাষার শব্দ, নাকি অন্য কোনো ভাষার শব্দ? তোমরা একটু আইন কোন ভাষার শব্দ একটু বলো। স্যার আজকে কমেন্ট পড়ে না বলে। আচ্ছা, ফার্সি। দেখো, আইন শব্দটা নিজেই ফার্সি শব্দ। তোমরা জানো যে বাংলা ভাষায় প্রায় 5 ধরনের কি আছে, শব্দ আছে। তার মধ্যে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। এটা বিদেশি শব্দ আইন শব্দটা। এটা বাংলায় হচ্ছে নিয়মকানুন বা বিধিবিধান, নিয়মকানুন বা বিধিবিধান। যাই হোক, এগুলো কনসেপ্টগুলো পড়ানোর সময় আমরা পড়বো। তো এখান থেকে প্রশ্ন কীরকম হইতে পারে সেটা আমরা এখন দেখবো। দেখো, একটা প্রশ্ন আমরা পড়ি। ক রাষ্ট্রের জনগণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান ও বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন, ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পূর্ণতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে এই যে তোমার রাষ্ট্রের জনগণের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, এখানে দেখো কর্মসংস্থান, ন্যায্য মজুরি, বেকারত্ব দূরীকরণ, এগুলো সব মানুষের অর্থনীতি বা ইকোনমির সাথে সম্পর্কিত, তাই না? ইকোনমির সাথে সম্পর্কিত না, অর্থনীতির বিষয় না, এটা অর্থনৈতিক বিষয় না। সুযোগ সুবিধা,
ইত্যাদি সংরক্ষণ করেন, ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশ, জীবনের পূর্ণতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে আইন কি, আইন কি যখন বলা হবে, আইন হচ্ছে কিছু নিয়মকানুন বা বিধিবিধান, হ্যাঁ, যেটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য বা সবার জন্য স্থির। তাহলে এই যে আরেকজন আছে ফাহমিদ আফসার আসছে, ল্যাতিন, আইন বলে ল্যাতিন, তোমাকে মেরে, হ্যাঁ, বস্তা ভরে হচ্ছে নদীতে ফেলে দেওয়া দরকার। আচ্ছা, হ্যাঁ, জোকে পার্ট, এটা আবার সিরিয়াসভাবে নিও না, অনেকে আবার কান্নাকাটি করবে যে টিচার এরকম বলছে কেন, হ্যাঁ, টিচার এরকম বলবে কেন, হ্যাঁ, তারপরে কান্নাকাটি শুরু, তো এটা আবার বিপদ। তো আমি জাস্ট হচ্ছে এমনি কথার জন্য বলা। এখানে দেখো মূল্যবোধ বলতে কি বোঝায়। মূল্যবোধ হচ্ছে মূলত মানুষের আচরণের একটা প্রধান মানদণ্ড, এটা একটা সামাজিক মানদণ্ড যেটার উপর ভিত্তি করে মানুষের কাজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয়, এবং মূল্যবোধ হচ্ছে সদা পরিবর্তনশীল। মূল্যবোধ মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। ওকে, তাহলে এইবার আসি হচ্ছে আমরা যাই, ক রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করছেন ব্যাখ্যা করো। এটা তোমরা একটু উত্তর করো তো দেখি, ক রাষ্ট্রের মানুষেরা কোন ধরনের, এটা পরীক্ষায় প্রশ্নটা, এই প্রশ্নটা আসছে যে তোমার স্বাধীনতার প্রকার, এই যে আমি তোমাদেরকে মাত্র বললাম স্বাধীনতার প্রকারভেদ, স্বাধীনতার প্রকার থেকেই এই প্রশ্নটা আসছে। তোমরা একটু বলো তো স্বাধীনতার প্রকারভেদ থেকে এটা কোন ধরনের স্বাধীনতা, বলো। একটু দ্রুত কমেন্টস করতে হবে, দ্রুত কমেন্টস না করলে কিন্তু আমি আবার পড়ার সময় পাচ্ছি না। আমি দ্রুত আগাবো, তোমাদের অনেকেই হয়তো মনে করতেছে যে দীর্ঘক্ষণ ক্লাস করব কিভাবে, এত ধৈর্য। কারণ আমরা তো ওই যে ধৈর্য কেন নাই জানো, ওই যে 3 সেকেন্ডের রিল দেখতে দেখতে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। 30 সেকেন্ড, 20 সেকেন্ড, একটা ওই যে আনারস একটা এসে বলে এই আমাকে খা রে, হ্যাঁ, আমাকে খাইলে এরকম হবে রে। তো এই জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। ঠিক আছে, অর্থনৈতিক বলেছে তামিনা এবং রাইহান নীলা, অর্থনৈতিক বলেছে, ভেরি গুড। অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছে, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য তৈরি, যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য, ভেরি গুড সিনথিয়া ফ্রিন। এবং অর্থনৈতিক স্বাধীনতা, ভেরি গুড কালভিন চাকমা, ফাইনালি সে একটা ভালো উত্তর দিয়েছে। এবং অহনা রয় সঠিক উত্তর হয়েছে, অর্থনৈতিক বলেছে। আলভি অর্থনৈতিক বলেছে, ভেরি গুড। এখন আমরা ঘ নম্বর, উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে। এখানে একটা কোটেশন আছে, কোটেশনটা হচ্ছে কি যে অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। এটাকেই মূলত এখানে এভাবে বলছে, অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। এই জন্য এখানে একটু ঘুরাই বলছে, উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা, অর্থাৎ কোন স্বাধীনতা, এখানে আগে এটাই বলতে হবে। উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা বলতে অর্থনৈতিক স্বাধীনতাকে মানে উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা বলতে অর্থনৈতিক স্বাধীনতাকে বুঝিয়েছেন। এটা তোমাকে আগে লিখতে হবে, এরপরে বাকি উত্তর। ঠিক আছে, যদি এটা না লিখো তাহলে তোমার কোনো নাম্বার পাবে না। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি, অধ্যায় থেকে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রবাল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়, সে প্রতিদিন সময় মতো ক্লাসে আসে, ক্লাস শেষে বাড়ি ফেরার আগে সেই প্রতিদিন তার ক্লাসরুমে বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রেখে যায়। তাহলে একটা ভালো ছেলে পাওয়া গেছে আর কি, সে প্রতিদিন ক্লাস শেষে বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে দেয় নিজ দায়িত্বে, কারণ সে মনে করে যে বিদ্যুৎ বেশি খরচ হইলে এটা সরকারের বা এই স্কুল কর্তৃপক্ষের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। বিগত ভয়াবহ বন্যার সময় সে তার বন্ধুরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যায় এবং বিতরণ করে। তার মানে তার ভিতরে নৈতিক আচরণ দেখা যাচ্ছে, সে ভালো আচরণ করতেছে। তাহলে এই ক্ষেত্রে তার ভিতরে ভালো বা নৈতিক আচরণ দেখা যাচ্ছে। ওকে, খুবই হ্যালো হ্যালো আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে যে দ্বিকক্ষবিষ্ট অংশ পাই যে সাম্য কি, তাহলে আমরা পেলাম যে তার ভিতরে নৈতিক আচরণ রয়েছে। তাহলে এটা আসছে মেইনলি হচ্ছে নৈতিক কর্তব্য, ওই যে কর্তব্য নৈতিক আছে না, নৈতিক মূল্যবোধ আছে না, মূল্যবোধের টপিক থেকেই তো এই প্রশ্নটা, তাই না? এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ থেকে। তাহলে মূল্যবোধের ক্ষেত্রে যে নৈতিক মূল্যবোধ আছে, সাম্য কি এটা তো আমরা জানি যে সাম্য বলতে আমরা এমনি সমতাকে বুঝি, সাধারণ অর্থে সমতাকে বুঝি, কিন্তু সাম্য বলতে এখানে পৌরনীতিতে বোঝায় যে অধিকার ও সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে সমতা। ঠিক আছে, অধিকার ও সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে কি সমতা। ওকে, এখানে দ্বিকক্ষবিষ্ট আইনসভা বলতে কি বোঝায় এটা তোমরা সপ্তম অধ্যায়ে ভালো করে বললে বুঝতে পারবা। আইনসভার মধ্যে আমরা আইনসভা, যে পৃথিবীতে যে আইনসভাগুলো আছে সেই আইনসভা হচ্ছে 2 ধরনের, হয় এক কক্ষ নয়তো কি 2 কক্ষ। তো দ্বিকক্ষ মানে হচ্ছে যেখানে 2টা কক্ষ থাকে। দ্বিকক্ষ মানে কি, যেখানে 2টা কক্ষ থাকে, একটা উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। তোমরা এটা সপ্তম অধ্যায়ে পড়লে ভালো করে জানবা, এবং জানার জন্য অবশ্যই আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে তোমরা আরও বেশি ভালোভাবে জানতে পারবে। প্রত্যেকটা ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে। প্রবালের কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? প্রবালের কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে, এটা সবাই বুঝতে পারতেছে। প্রথম লাইনে এটাই লিখতে হবে যে কোন ধরনের মূল্যবোধ, এটা বাদ দিয়ে লিখতে হবে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। তাহলে নৈতিক মূল্যবোধের বিষয়টা এখানে আসছে।
এরপরে আমরা আরেকটা প্রশ্ন, যে সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপক উল্লেখিত মূল্যবোধ, উল্লেখিত মূল্যবোধটা কি? নৈতিক মূল্যবোধ। তাহলে নৈতিক মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ করতে হবে, যে নৈতিক মূল্যবোধ আমাদেরকে নৈতিক আচরণ করতে শেখায়, নৈতিক মূল্যবোধ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। ওকে, এরপরে হচ্ছে আমরা এই দেখো যে সোহেল রানা বলছে সাম্য মানে সমতা, এটা সাধারণ অর্থে, বাট পৌরনীতিতে সাম্য বলতে শুধু সমতা নয়, বরং রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে যে জাত পাত ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার সমান প্রবেশাধিকার বা সমতাই হচ্ছে সাম্য। ওকে, এবার আসি হচ্ছে যে তোমার ই গভর্নেন্স ও সুশাসন। এটা ই গভর্নেন্স, ই গভর্নেন্সের ক্ষেত্রে এটা ধারণা ভালো করে পড়তে হবে, মার্ক করে নাও তোমাদের বইয়ের মধ্যে, ধারণা ভালো করতে হবে, ভালো করে পড়তে হবে, এবং ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। বৈশিষ্ট্য, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি, কারণ তুমি যদি ই গভর্নেন্স বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে, এবং সেই সাথে ই গভর্নেন্সের সুবিধা, হ্যাঁ, ই গভর্নেন্সের সুবিধা বা যেটাকে আমরা বলি সুফল, সেটাও তোমাকে পড়তে হবে। তাহলে আমাদের দেশে কিছু প্রতিবন্ধকতাও আছে, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাও তোমাকে একটু পড়তে হবে। তাহলে আমি ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা বা সুফল আর প্রতিবন্ধকতাগুলো একটু পড়বা। তাহলে এই যে গভর্নেন্স, এই গভর্নেন্স সম্পর্কে এটুকুই তোমাদের জন্য ইনাফ। এখন আসি হচ্ছে আমরা সিকিউ প্রশ্নে। এখানে কয়েকটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও ক রাষ্ট্রের সরকার জনকল্যাণ সুশাসন প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছে। সরকার ও বেসরকারি সব স্তরে তথ্য প্রযুক্তি যথাযথ ব্যবহার ও প্রয়োগের উপর জোর প্রচেষ্টা চালাচ্ছে। সরকার তথ্য প্রযুক্তি প্রসারের লক্ষ্যে স্কুল কলেজে কম্পিউটার ল্যাপটপ বিতরণ করছে। আচ্ছা, ক রাষ্ট্রে, এখানে দেখতেই পাচ্ছ আইসিটির পূর্ণরূপ কি। আমি জানি তোমাদেরকে এখনো যদি জিজ্ঞেস করি অনেক স্টুডেন্ট ভুল করবে, আমি ড্যাম শিওর যে অনেক স্টুডেন্ট, মেজরিটি স্টুডেন্ট হচ্ছে ভুল করার সম্ভাবনা আছে, আবার অনেক স্টুডেন্ট ভালো, যারা ভালো তারা পারবে। তোমরা আইসিটির ফুল ফর্মটা যদি একটু কমেন্টস করো তাহলে হচ্ছে ভালো হয় আর কি, আমি বুঝতে পারবো যে তোমরা আসলে এখানে এতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছে, বাট কমেন্টস করে কয়েকজন, অভিজিৎ করতেছে, তারপরে আনিকা করতেছে, তারপরে হচ্ছে মিহু করতেছে, এরপরে হচ্ছে আলিকা তাসমিন করতেছে, মাইমুন 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 করতেছে। কিছু বাদ দেওয়া যাবে না, সব পড়তে হবে। কিছু বাদ দেওয়া কি, এখানে বাদ দেওয়ার আসলে সুযোগ নাই তো। হ্যাঁ, ওই যে তোমার বলছে না, একজন বলে গেছে না যে পড়তে হবে, নকল আর হবে না। তো আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আচ্ছা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ভেরি গুড। সরি আপু, মজা করলাম। অভিজিৎ দেব, তুমি মজা করা থেকে দূরে থাকো, হ্যাঁ, বেশি মজা করলে কিন্তু আমি আবার এখান থেকে কিক করে দিব, কিক করে দিলে একদম আন্দামান সাগরে গিয়ে পড়বা, ঠিক আছে? সুতরাং মজা করা যাবে না, পড়তে হবে। ফাহমিদা ভুল উত্তর দিয়েছে, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এ কি ইচ্ছা করে ভুল দিচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো ই গভর্নেন্স বলতে কি বোঝায়, এটার বিষয়ে এখানে বলা আছে যে ই গভর্নেন্স বলতে, ই গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স, হ্যাঁ, ই গভর্নেন্স বলতে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে যে সারা পৃথিবীকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে সরকারের সেবা ও তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে ই গভর্নেন্স। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে সরকারের তথ্য ও সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দেওয়া। মোহাম্মদ হাসান ভুল হয়েছে, শুভপাল ভুল হয়েছে, চাঁদনি আক্তার সঠিক উত্তর হয়েছে, তাবাসসুম ইসলাম সঠিক উত্তর হয়েছে, তাসমিন সঠিক হয়েছে, নীলা সঠিক হয়েছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ক রাষ্ট্রে সরকার কি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে, ব্যাখ্যা করো। কি প্রতিষ্ঠা? এই যে ই গভর্নেন্স, ই গভর্নেন্স প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। তো ই গভর্নেন্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? ক রাষ্ট্রে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? এই যে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সরকারের কি কি ব্যবস্থা নিতে পারে? সরকার চাইলে নেটওয়ার্কিং, তোমার কম্পিউটারাইজেশন, এখানে কয়টা স্তর আছে বা ধাপ আছে, যে এই গভর্নেন্স বাস্তবায়নের কয়টা স্তর আছে, ধাপ আছে। এটা হচ্ছে কম্পিউটারাইজেশন। কম্পিউটারাইজেশন মানে হচ্ছে সরকারকে সব প্রতিষ্ঠানকে কম্পিউটারের আওতায় এনে ফেলতে হবে, কম্পিউটারাইজেশন। আর এটা হচ্ছে নেটওয়ার্কিং, সব প্রতিষ্ঠানকে নেটওয়ার্কের সুযোগ দিতে হবে। সব প্রতিষ্ঠান কি, এখানে বিদ্যালয়, কলেজ, প্রশাসনিক ব্যবস্থা, পরিবার, সবাইকে নেটওয়ার্কের আওতায় আনতে হবে, তবে ই গভর্নেন্স সফল হবে। অন্যথায় ই গভর্নেন্সের কিছু সীমাবদ্ধতা থেকে যাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আচ্ছা, ওকে, এখানে যেটা বললাম যে ই গভর্নেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কম্পিউটারাইজেশন, নেটওয়ার্কিং, তারপরে হচ্ছে তোমার অনলাইনে উপস্থিতি থাকতে হবে, রেসপন্স থাকতে হবে,
মিথস্ক্রিয়া থাকতে হবে, এই পাঁচটা একটা হচ্ছে মানে যেটাকে আমরা বলি কম্পিউটারাইজেশন, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করতে হবে এবং অনলাইনে উপস্থিতি থাকতে হবে, এবং সেই সাথে যে ভাব বিনিময় অর্থাৎ মিথস্ক্রিয়া থাকতে হবে, যে পারস্পরিক আদান প্রদান অর্থাৎ তথ্যের আদান প্রদান থাকতে হবে। এগুলো হচ্ছে মূলত ই গভর্নেন্স বাস্তবায়ন করার ক্ষেত্রে যে পদক্ষেপ সরকার নিতে পারে, যে সব প্রতিষ্ঠানে এই কম্পিউটার দিতে পারে, নেটওয়ার্কের আওতায় আনতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি আমরা। জনাব মারুফ কয়েকদিন আগে একটি রাষ্ট্র ভ্রমণ করেন, সেখানে গিয়ে তিনি দেখতে পান রাষ্ট্রের সেবা কার্যক্রমে অনলাইনের কোনো ব্যবহার নেই। প্রশাসনিক কর্মকর্তারা অদক্ষ ও দুর্নীতিপরায়ণ, জনগণকে সরকারি তথ্য জানতে দেওয়া হয় না, রাষ্ট্রটিতে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক নেই। তাহলে কিসের অভাব রয়েছে? তাহলে এখানে আমরা আলোচিত রাষ্ট্রের শাসন ব্যবস্থা কিসের অভাব রয়েছে, দেখো যে সেখানে গিয়ে দেখেন রাষ্ট্রের সেবা কার্যক্রমে অনলাইনের কোনো ব্যবহার নেই। এই কথাটা যখন বলছে তখন ধরে নিতে হবে অনলাইনের উপস্থিতি না থাকা মানে হচ্ছে ই গভর্নেন্স নাই। ই গভর্নেন্স না থাকার ফলে এই যে দেখো উদ্দীপকের আলোকে রাষ্ট্রের শাসন ব্যবস্থা কিসের অভাব রয়েছে? ই গভর্নেন্সের উপস্থিতি মানে অভাব রয়েছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থার উন্নয়নে তোমার সুপারিশ, এই যে ই গভর্নেন্স থেকে মানে ই গভর্নেন্স বাস্তবায়ন, এই যে তোমার যে সুপারিশগুলো তুমি কি মনে করো যে আসলে কিভাবে তারা ই গভর্নেন্স বাস্তবায়ন করতে পারে, এবং সেটার জন্য বললাম না কম্পিউটারের আওতায় আনতে হবে এবং সেই সাথে নেটওয়ার্কিং যুক্ত করতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে অনলাইনে থাকার বিষয়ে তাগিদ দিতে হবে এবং অনলাইনে মিথস্ক্রিয়া ভাব বিনিময় মেসেজ আদান প্রদান করতে হবে। এগুলোর বিষয়ে তোমার সুপারিশগুলো তুমি লিখবে। তুমি যখন এই অধ্যায়টা ভালো করে পড়বে তখনই তুমি এই উত্তরটা করতে পারবে। এরপরে লাস্ট ওয়ান আমাদের এই অধ্যায়, আজকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা পড়বো বলছিলাম, লাস্ট অধ্যায় এটা হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার। এখানে কি পড়তে হবে আমি বলি, অধিকারের প্রকারভেদ, প্রকার ভালো করে পড়বা, কর্তব্যের প্রকার ভালো করে পড়বা। এরপরে এখানে নাগরিক তথ্য অধিকার একটা আছে, ওইটা একটু ভালো মানে পড়বা, বাট ওইখান থেকে এমসিকিউ জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সিকিউ প্রশ্ন অত বেশি আসে না। আর মানবাধিকার আর মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যটা পড়বা, মানবাধিকার থেকেও অনেক সময় প্রশ্ন আসে। আমরা একটু দেখি এই অধ্যায়ের মধ্যে তাহলে গুরুত্বপূর্ণ কোনগুলো, প্রকার এবং এইদিকে মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য বা সম্পর্ক। এবার আসি হচ্ছে আমরা প্রশ্ন। জনাব মঈনুদ্দিন কর আসে একজন সচেতন নাগরিক, তিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তার উপর আরোপিত করও নিয়মিত প্রদান করে থাকেন। তিনি তার এলাকার অন্যদের মতো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন, মানে অন্যদের মতো তার মতো দায়িত্ব পালনের জন্য অন্যদেরকে সে কী করে? উদ্বুদ্ধ করে। তাহলে সে মঈনুদ্দিন একজন আদর্শ নাগরিক এবং সে কী করে? এই যে দেখো উদ্দীপক লিখিত মঈনুদ্দিন যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রমে কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে? এই যে দেখো সচেতন নাগরিক, তিনি দেশের স্থানীয় জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তার উপর আরোপিত করও নিয়মিত প্রদান করেন। তাহলে এই যে যোগ্য প্রার্থী বাছাই, নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই কোন ধরনের কর্তব্য তোমরা কি মনে করো? তোমরা একটু কমেন্টস করো তো দেখি, দ্রুত কমেন্টস করো যে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সে আসলে কোন ধরনের কর্তব্য বা দায়িত্ব পালন করছে সেটার সম্পর্কে তোমরা একটু কমেন্টস করলে ভালো হয়। আচ্ছা, একটু কমেন্টস করো দ্রুত। এখানে প্রশ্ন বলছে কি, উদ্দীপকে উল্লেখিত মঈনুদ্দিন যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রমে কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে ব্যাখ্যা করো। এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, বলো। ওকে, নাগরিক কর্তব্য। আচ্ছা, ফারহানা আর নাফি, নাগরিক কর্তব্য বলে কোনো কর্তব্যের কথা বলা নাই, সবই নাগরিক কর্তব্য, কিন্তু স্পেসিফিকভাবে কোন কর্তব্যের কথা বলছে এটা তোমাদেরকে বলতে হবে। অলরেডি তাবাসসুম ইসলাম বলছে নাগরিক কর্তব্য, ভুল। আলফি আক্তার রাজনৈতিক কর্তব্যের কথা বলেছে, চমৎকার উত্তর হয়েছে। এবং ক্যালভিন চাকমা, ক্যালভিন তুমি ভুল করেছো। ওকে, নাগরিক কর্তব্য নয়, বরং এটা একটা রাজনৈতিক কর্তব্য। কারণ কর্তব্য হচ্ছে প্রধানত দুই ধরনের। একটা হচ্ছে প্রধানত কর্তব্য কয় ধরনের? প্রধানত কর্তব্য দুই ধরনের, মনে রাখবা। কর্তব্য প্রধানত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা হচ্ছে আইনগত। একটা নৈতিক আর একটা হচ্ছে আইনগত। আইনগতকে আবার তিন ভাগে ভাগ করা হয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক। যদিও সামাজিকটা প্রথমেই আছে, ও সামাজিক। ওকে, তাহলে তিন ধরনের নৈতিক আইনগত কর্তব্য আছে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক। আই হোপ যে তোমরা এটা পারবে।
তাহলে এখানে রাজনৈতিক কর্তব্যের কথা বলছে। রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দিনের মতো দায়িত্ব কর্তব্য পালন করতো তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কিরূপ প্রভাব পড়বে তুমি মনে করো? অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে। অবশ্যই কি ইতিবাচক প্রভাব পড়বে। তাহলে তুমি এভাবেই লিখবা, উদ্দীপকে যে মঈনুদ্দিনের মতো যদি বাকিরাও রাষ্ট্রীয় কর্তব্য পালন করে তাহলে রাষ্ট্রের মধ্যে কি যে তোমার ইতিবাচক পরিবর্তন আসবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। এটাই হচ্ছে প্রথম লাইন। এটা না লিখলে নাম্বার পাবে না, ঠিক আছে? প্রশ্ন উত্তর কিভাবে করতে হয় এটাও আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে। রাজনীতিক, হ্যাঁ মনে পড়ছে, সরি ভাইয়া মিস্টেক হয়ে গেছে। মিহু, অবশ্যই প্রশ্ন পড়ে ভালো করে রিয়েলাইজ করে দেন উত্তর করতে হবে, কারণ এই প্রশ্নগুলোতে ভুল হওয়া মানে হচ্ছে নাম্বার কমে আসা, এবং এই ধরনের ভুল সিলি ভুলগুলোই হচ্ছে তোমাকে অন্যদের চেয়ে পিছিয়ে ফেলবে। আমরা আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে মিস্টার এক্স একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। দেশে তার প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তিনি প্রতি বছর সঠিকভাবে কর প্রদান করেন, কিন্তু এক্স এর বন্ধু ওয়াই বড় ব্যবসায়ী হলেও শ্রমিক স্বার্থ সংরক্ষণ করেন না বা কারখানায় পরিচালনা করেন এবং নিজের আয় গোপন করে কর ফাঁকি দেন। তাহলে তিনি এই যে কর্তব্যটা তিনি পালন করতেছেন না। এক্স এর কর্তব্যের ধরন ব্যাখ্যা করো। এই যে মিস্টার এক্স প্রতিষ্ঠিত শিল্পপতি হয়ে সে শ্রমিকদের স্বার্থ দিচ্ছে, নিরাপত্তার ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা দিচ্ছে এবং প্রতি বছর সঠিকভাবে কর দিচ্ছে। তাহলে কি ধরনের কর্তব্য পালন করতেছে তিনি, বলো তো? তিনি কোন ধরনের কর্তব্য? আমরা কর্তব্যের ক্ষেত্রেও আমরা প্রধানত দুই ধরনের জানি। একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা হচ্ছে আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য আর একটা হচ্ছে আইনগত কর্তব্য। আবার আইনগত আবার তিন ধরনের, একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্তব্য। এই যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকের মধ্যে এই যে মিস্টার এক্সেরটা কোন ধরনের কর্তব্য পালন, বলো তো? কোন ধরনের কর্তব্য বা কর্তব্যের ধরন ব্যাখ্যা করো, একটু বলো, তোমরা একটু বলো। অর্থনৈতিক কর্তব্য, খুবই চমৎকার। মুন্না এবং হচ্ছে আনিকা খুব দারুণ উত্তর দিয়েছো তোমরা। মনীষা কি বলতেছে? তিনটা, আচ্ছা তিনটা, ওকে। এবং হচ্ছে 26 বেসের কে কে আছো এখানে? অনেকেই আছে 26 বেসের। আলফি আক্তার বলছে যে অর্থনৈতিক কর্তব্য, খুবই দারুণ। তাবাসসুম ইসলাম নৈতিক হবে না, এটা অর্থনৈতিক হবে। এখানে দেখো এই যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ অর্থনৈতিক, নিরাপত্তা, ওই যে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা, কারখানার কথা বলছে না, এটা অর্থনৈতিক বিষয় হবে, অর্থনীতির সাথে জড়িত। এখানে অর্থনৈতিক বিষয়, এখানে অর্থনীতির সাথে জড়িত, তো এই জন্য অর্থনৈতিক বিষয়। এবার মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড কি উন্নয়নের অন্তরায়, মানে কর্মকাণ্ড কি উন্নয়নে অন্তরায় বিশ্লেষণ করো। তোমাকে প্রশ্ন করছে যে এটা কি উন্নয়নের অন্তরায়? এই যে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড কি উন্নয়নের অন্তরায়? উত্তর হচ্ছে হ্যাঁ। মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড মূল্যবোধ এবং নৈতিকতা পরিপন্থী এবং সেটা উন্নয়নের অন্তরায়, এবং এটা উন্নয়নে কি অন্তরায়। ওকে। ফারহানা আন্নাফি বলছে অর্থনৈতিক। ওকে, তো তোমরা এই যে দেখো উন্নয়নের ক্ষেত্রে অন্তরায়, এটার সাথে তুমি একমত, এটা ব্যাখ্যা করতে হবে তোমাকে এবং তোমাকে বুঝাইতে হবে যে তুমি এই ধারণাটা বুঝছো বা প্রশ্নটা বুঝছো ভালো করে। তো আমরা এই যে ক্লাসটা করলাম এখানে আমরা অলমোস্ট হচ্ছে 5টা অধ্যায় কভার করেছি। তো প্রথম থেকে অর্থাৎ পৌরনীতির প্রথম অধ্যায় থেকে আমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে এবং কোন কোন জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো আমরা আজকের এই ক্লাস থেকে জানলাম। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে নিশ্চয়ই তোমরা একটা কমেন্টস করবে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ক্লাসগুলো নিচ্ছি এবং এটার বিনিময়ে তোমাদের কাছে আর কিছুই চাই না। তোমরা অবশ্যই একটা কমেন্টস করো যে ক্লাসটি কেমন লেগেছে, এতে করে আমরা বুঝবো যে ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমরা আরও ক্লাস দিব ইনশাল্লাহ, এবং চেষ্টা করব তোমাদের পাশে থাকতে, তোমাদের সাথে রাখতে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।